চালককে ভুলে ওই জিনিস দিবি না। জিনিসটা তুই আমায় দে। আর যদি তুই আমাকে জিনিসটা না দিস তাহলে তোর মেয়েকে হারাতে হবে। আমি চাইলে তোকেও মেরে ফেলতে পারি। এই স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায় এবং সে ভাবে তার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। তাই সে আর মর্গের কাজে যাবে না। এরপর সে সারাদিন বাসায় নিজের মেয়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর কোনো এক দরকারে ডোম তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়। দরকার শেষে মেয়ের সাথে কথা বলতে বলতে যখন বাসায় ফিরছিল তখন হুট করেই যে স্থানে ডোমের স্ত্রীর অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেই একই স্থানে আসার পর সে তার মেয়ের কোনো একটা আওয়াজ শুনতে না পেয়ে যখন পেছন ফিরে তাকায় তখন সে দেখে তার মেয়েও সেই একই জায়গায় রোড অ্যাক্সিডেন্ট করেছে এবং সাথে সাথে সেখানেই মারা গিয়েছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। তার মাথা একেবারেই যেন কাজ করা বন্ধ করে দেয়। বুকের ভেতরে চাপা কষ্ট নিয়ে ডোম তার মেয়েকে দাফন করে বাসায় ফিরে আসে। সেদিন রাতে এসে সেই নীল শাড়ি পরিহিত মহিলাটিকে স্বপ্ন দেখে ডোম। মহিলাটি তাকে বলে, তোকে বারবার সাবধান করেছিলাম আর বলেছিলাম আমাকে জিনিসটা দিয়ে দে, কিন্তু জিনিসটা দিচ্ছিস না। আবারও বলছি, আমাকে জিনিসটা দিয়ে দে। তোর স্ত্রী সন্তানকে মারতে পারলে আমি তোকেও মারতে পারি, কথাটা মাথায় রাখিস। তোর পরিবার তো শেষ হয়েই গিয়েছে, কিন্তু তুই মারা গেলে তো সবই শেষ। আমি চাইলে তোকে মারতে পারি, কিন্তু তোকে আমি মারছি না, কারণ আমার দরকারি জিনিসটা তোর কাছেই আছে। বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর খবরদার জিনিসটা অ্যাম্বুলেন্স চালককে দিবি না। ডোমের এই স্বপ্ন দেখা শেষ হওয়ার সাথে সাথেই সে আবার স্বপ্নে অ্যাম্বুলেন্স চালককে দেখতে পায়। অ্যাম্বুলেন্স চালক তাকে বলে, জিনিসটা দয়া করে আমাকে দিয়ে দিন। আপনার পরিবারের দুজন সদস্য ইতোমধ্যে মারা গেছে। আপনি যদি বাঁচতে চান তাহলে জিনিসটা আমাকে দিয়ে দিন দয়া করে। সেই মহিলা আপনাকেও মেরে ফেলবে। কিন্তু ডোম কিছুতেই বুঝতে পারছিল না তার স্বপ্নে দেখা দুজন ব্যক্তি তার কাছে কি চাচ্ছে, আর সে কিভাবেই বা সেই জিনিস তাদেরকে দেবে। এসব চিন্তা তাকে প্রায় পাগল করে ফেলে। তাই সে একদিন তার বন্ধুর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। ডোমের বন্ধু তার কথা শুনে এক হুজুরের সাথে দেখা করার পরামর্শ দেয় এবং বলে তার নাকি একজন পরিচিত হুজুর আছে, সে চাইলে নাকি তার বন্ধু তার সাথে দেখা করিয়ে দেবে। ডোম তার বন্ধুকে সেই হুজুরের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে, কেননা সে এসব আর সহ্য করতে পারছিল না। পরের দিন সকালে ডোমের বন্ধু তাকে ফোন দিয়ে বলেন তার এলাকার মসজিদের ইমামের সাথে তিনি কথা বলেছেন এবং ইমাম সাহেব ডোমের সাথে বিকেলে দেখা করতে চেয়েছেন। বিকেলের দিকে ডোম একটু ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সেই মহিলা তার সামনে হাজির হয় এবং তাকে বলে, না 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 না, ভুলেও এই কাজ করিস না। ওই হুজুর তোর কোনো উপকার করতে পারবে না। বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর এই হুজুরের সাথে দেখা করতে যাস না, কোনো লাভ নেই। স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায়। সে ভাবে যত দ্রুত সম্ভব তার হুজুরের সাথে দেখা করা উচিত। এই ভেবে ডোম খুব দ্রুত বাসা থেকে বের হয় হুজুরের কাছে যাবার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যেখানে তার স্ত্রী এবং মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেখানে কাকতালীয়ভাবে তার সাথেও একটি দুর্ঘটনা ঘটে এবং সে পায়ের হাঁটুর নিচ থেকে পুরো অংশ চিরকালের জন্য হারিয়ে ফেলে। রাস্তার আশেপাশে থাকা মানুষজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে থাকা অবস্থায় ডোম স্বপ্নে দেখে সেই নীল শাড়ি পরিহিত মহিলা তার স্বপ্নে এসে তাকে বলছে, তোকে মানা করেছিলাম হুজুরের কাছে যেতে, তোর এই ভুলের জন্য তুই নিজেই নিজের ক্ষতি করে বসলি। তোকে আগেও বলেছি আমি চাইলে তোকেও মেরে ফেলতে পারি, কিন্তু আমার অতি প্রয়োজনীয় জিনিসটা তোর কাছেই আছে। আমি তোকে এই জন্য মারছি না, জিনিসটা আমাকে দিয়ে দে। অ্যাক্সিডেন্টের পর ডোম প্রায় 3 দিনের মতো হাসপাতালে থাকে। এরই মধ্যে ডোমের সেই বন্ধু তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত মসজিদের সেই ইমাম সাহেবকে নিয়ে হাসপাতালে চলে আসে। ইমাম সাহেব এসে ডোমের সাথে কি কি ঘটেছে বা ঘটে চলেছে তার সবকিছু জানতে চাইলে ডোমটাকে সবকিছু খুলে বলে। ঘটনা 4। ডোমের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে সাময়িক সময়ের জন্য বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পরে তিনি ভেতরে গিয়ে যা বলেন তা শুনে সবাই প্রায় বাকরুদ্ধ হয়ে যায়। তিনি ডোমের বন্ধুকে ডেকে বলেন, আপনার বন্ধুকে কালো জাদু করা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে তার অবস্থাও খুব একটা ভালো নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর তিনি ডোমের কাছে গিয়ে বলেন, আপনার বাড়িতে কোনো পাথর আছে, নীল রঙের পাথর? ইমাম সাহেবের এই প্রশ্ন শুনে ডোম রীতিমতো হকচকিয়ে যান, কারণ ঘটনাগুলো বিস্তারিতভাবে বললেও তিনি ইমাম সাহেবকে নীল পাথরের কথাটি বলেননি। তাহলে তিনি পাথরটির ব্যাপারে কিভাবে জানলেন? কথাটি ভাবার সময় ইমাম সাহেব যখন আবারও তাকে এই প্রশ্ন করেন তখন ডোম
সবটা শুরু থেকে বলতে থাকেন। ডোমের কাছ থেকে পাথরের ব্যাপারটি শুনে ইমাম সাহেবের কপালে হালকা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। এদিকে ছুটি কাটিয়ে ডাক্তার উৎপল বিশ্বাস যখন হাসপাতালে এসে জানতে পারলেন সেই ডোম অ্যাক্সিডেন্ট করেছে, তখন তিনি তার কেবিনে গিয়ে ইমাম সাহেবকে দেখতে পান। তিনি ডোমের বন্ধুর কাছ থেকে সবটা শোনার পর বুঝতে পারেন ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। তাই তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া এবং সেই অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে বলতে শুরু করেন। ডাক্তারের কাছ থেকে সবকিছু শোনার পর ইমাম সাহেবের আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতে চলেছে। তাই তিনি আর দেরি না করে ডাক্তারের পারমিশন নিয়ে ডোমকে বাড়িতে নিয়ে যান। তিনি যখন ডোমের ঘরে পা রাখেন, ঠিক তখনই তিনি বুঝতে পারেন সেই বাড়িতে ঢুকতে অদৃশ্য কোনো একটি শক্তি তাকে বাধা দিচ্ছিল, যেটা কিনা তার থেকেও অনেক শক্তিশালী। তাই তিনি নিজের এবং ডোমের ও তার বন্ধুর শরীর বন্ধ করে প্রবেশের চেষ্টা করেন। তবুও শুধুমাত্র ইমাম সাহেবের ক্ষেত্রেই এক প্রকার বাধা অনুভব হচ্ছিল। পরবর্তীতে ইমাম সাহেবের ভাষ্য মতে ব্যাপারটি ছিল ঠিক দুটি চুম্বক সমমেরুর মতো। দুটি চুম্বকের সমমেরু যেভাবে একে অপরকে বিকর্ষণ করে, ঠিক তেমনি ইমাম সাহেবকে ডোমের বাড়িতে ঢুকতে দেওয়ায় বাধা প্রদান করা হচ্ছিল। পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে তিনি ডোম এবং তার বন্ধুকে ভেতরে পাঠান পাথরটি নিয়ে আসার জন্য। কিন্তু ঘরের ভেতর গিয়ে পাথরটি হাতে নেওয়ার সাথে সাথেই দরজা আপনা আপনি বন্ধ হতে শুরু করে। ইমাম সাহেব নিজের মতো করে চেষ্টার পরেও পরিস্থিতি অনুকূলে আনতে না পারায় তিনি ওস্তাদের সাথে যোগাযোগ করেন এবং তার সাহায্য নিয়ে ডোম ও তার বন্ধুকে ঘর থেকে বের করে আনেন। তবে তখনও তিনি পাথরটি হাতে নিতে পারছিলেন না। কোন একটি অদৃশ্য শক্তি পাথরটি তার হাতে নিতে বাধা সৃষ্টি করছিল। কিন্তু আল্লাহর কালামের ওপর তো আর কিছু নেই। তাই বিভিন্ন তদবিরের মাধ্যমে তিনি পাথরটি নিয়ে একটা সাদা বাক্সে বন্দী করে নেন। এই ঘটনা চলাকালীন ইমাম সাহেব নিজের তদবিরের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পেছনে যাদের হাত ছিল, তিনি তাদেরকে খুঁজে তাদের মুখ থেকে এই ঘটনা শুনতে চেয়েছিলেন। তাই তিনি দেরি না করে 16-17 বছর বয়সী ছেলেটির বাড়িতে খোঁজ নিয়ে সেদিকে রওনা হন। সেই এলাকায় যাওয়ার পথে ইমাম সাহেব রাস্তায় একজন কিশোরকে দেখতে পান, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কেঁদে চলেছে। কিন্তু সেই কিশোরের মলিন মুখেও মিষ্টি একটা হাসি। প্রথমে ব্যাপারটি তিনি বুঝতে না পারলেও রাস্তায় কয়েকবার ঘটনাটি লক্ষ্য করার পর তিনি সবটা বুঝতে পারেন। গন্তব্যস্থলে পৌঁছে তিনি সরাসরি ছেলেটির বাড়িতে চলে যান এবং তার মায়ের সাথে কথা বলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান, কারণ মাত্র 3 দিন আগে ছেলেটির মাও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যাপারটি ইমাম সাহেবের কাছে যেমন কষ্টকর, ঠিক তেমনই রহস্যজনক বলে মনে হলো। তিনি কবরস্থানে গিয়ে দেখেন বাবা, মা এবং ছেলের কবর একদম পাশাপাশি। মাত্র 1 মাসের মধ্যে একই পরিবারের 3 জনের মৃত্যু। তবে ছেলের মৃত্যু ছাড়া বাকি সবগুলো প্রায় স্বাভাবিক মৃত্যুর মতো। এরপর ইমাম সাহেব তার কবর জিয়ারত করেন এবং বুঝতে না পেরে আবারও নিজের ওস্তাদের সাথে যোগাযোগ করেন। তার ওস্তাদ বলেন, তুমি পাথরের বাক্সটি বাবা মায়ের কবরের মাঝখানে রেখে সেটিকে মুক্ত করে দাও, বাকিটা সেখানে দেখতে পাবে। ইমাম সাহেব তার ওস্তাদের কথা মতো কাজগুলো করার পর যা দেখেন তা ছিল শরীর শিউরে ওঠার মতো। তিনি দেখেন পাথরটি মুক্ত করে দেবার পর কবরের পাশ থেকে করুণ সুরে আর্তনাদ এবং কান্নার আওয়াজ। ব্যাপারটি দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান। তবে তিনি যখন সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন, তখন অদৃশ্য কেউ তার সালামের উত্তর নিয়ে কবরের পাশ থেকে বলতে শুরু করেন। কণ্ঠ ছিল একটা পুরুষ কণ্ঠের মতো। তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। শেষ পর্যন্ত আপনি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, কিন্তু যাদের জন্য আমার এত লড়াই তারাই আজ পৃথিবীতে নেই। এটা বলে আবারও চাপা সুরে কান্নার আওয়াজ। ইমাম সাহেব কিছু কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন আসলে তিনি কে এবং তাদের সাথে কি সম্পর্ক। কিছুক্ষণ পর সেই অদৃশ্য পুরুষ কণ্ঠ নাম বলে আর বলতে থাকে, আমি একজন জিন। এই নীল পাথরটি আমার বাসস্থান। আমাকে আমার গুরু এই 3 জনের সেবায় নিয়োজিত করেছিলেন। তারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। মূলত আমার বাবা ছিলেন ওনাদের পূর্বপুরুষের রক্ষক। বংশ পরম্পরায় আমার কাঁধেও ওনাদের রক্ষার দায়িত্ব পড়ে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার, কিন্তু কিছু বিশ্বাসঘাতকের কারণে আজ সব হারাতে হলো, এমনকি এই পরিবারটাকেও। ইমাম সাহেব সবটা শুনে সেই বিশ্বাসঘাতকের
ব্যাপারে জানতে চাইলে সেই জিনটি তার কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নেয় এবং বলে সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমে সে সবার সামনে নিয়ে আসতে চায়। ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জিনটি একটি নির্দিষ্ট জায়গায় পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব জিনটির কথা মতো কাজ করে বাড়িতে ফিরে যান। প্রথম দিন কোনো সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন রাতে ইমাম সাহেব একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারা একদম অস্পষ্ট। তিনি দেখলেন সেই দুইজন ব্যক্তি কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্ট হাসি হাসতে হাসতে চলে গেলেন। এরপর ঠিক ফজরের আজানের সময় তার ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এই ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে বাঁ পাশে 3 বার থুতু ফেলেন। দিনটা বেশ ভালোই কাটছিল। ওই দিন সন্ধ্যা 6:30টার দিকে তিনি মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে পড়েন। কণ্ঠস্বর বেশ পরিচিত। তিনি বুঝতে পারেন এ সেই নীল পাথরের ভেতরে থাকা জিন। আজ 3 দিন পূর্ণ হওয়ায় সে সেই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিতে এসেছে। কিন্তু প্রথমে জিনটি বলে ওঠে, হুজুর, একটি দুঃসংবাদ আছে। সেই ডোম আজ ভোর রাতে মারা গিয়েছে। সিলিং ফ্যানের সাথে তার লাশ এখনো ঝুলছে। এটা শুনে ইমাম সাহেবের ভোর রাতের স্বপ্নের ব্যাপারটা মনে পড়ে যায়। তিনি হম্বিতম্বি করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে সবটা জানায় এবং পুলিশ সেই ডোমের লাশ উদ্ধার করে। কিন্তু তদন্তের সময় পুলিশ ইমাম সাহেবকে দোষী ভেবে বসে, কারণ সেই এলাকায় কেউই ডোমের মৃত্যুর ব্যাপারটা জানে না। কিন্তু ইমাম সাহেব এত দূর থেকে সবটা কিভাবে জেনে গেলেন? তারা ইমাম সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও অনেক তথ্য আর অলৌকিক ঘটনার বর্ণনা দিয়ে তিনি পুলিশের কাছে একটি ফাঁকা রুমে একা থাকার অনুমতি এবং কিছুটা সময় চেয়ে নেন। পুলিশ সবটা শোনার পর তার নিজেকে প্রমাণের জন্য একটি শেষ সুযোগ দেন এবং একটি কক্ষে একা রেখে আসে। ইমাম সাহেব সেই কক্ষে যাবার পর আসন বসিয়ে জিনটিকে ডাকেন এবং বিশ্বাসঘাতকদের ব্যাপারে জানতে চান। এবার জিনটি বলতে থাকে, এই সব কিছুর পেছনে দায়ী হচ্ছে 16-17 বছর বয়সী ছেলেটির চাচা চাচি। তারাই আমাকে বন্দি করেছে আর তারাই আমাকে মেরেছে। তারা চেয়েছিল আমাকে বন্দি করে অসৎ কাজে ব্যবহার করবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। ওই চাচা চাচি সবাইকে মেরে স্বার্থ হাসিলের পর গা ঢাকা দেওয়ার জন্য ওই ছেলের বাড়িটিই বেছে নিয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সাহায্য নিয়ে তাদের আটক করুন, নয়তো তারা আরো মানুষের ক্ষতি করবে। জিনের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে বিদায় দিয়ে পুলিশকে সবটা জানান। তবে পুলিশ এ ব্যাপারে বিশ্বাস করতে নারাজ। ইমাম সাহেব পুলিশকে শেষবারের মতো ভরসা করার অনুরোধ জানালে পুলিশ ব্যাপারটি বুঝতে পারে এবং ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। সত্যি বলতে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য যে পুলিশ বাড়িতে রেড দেওয়ার পর 2জন ব্যক্তিকে খুঁজে পায় যারা সেখানে তন্ত্রবিদ্যা চর্চা করছিল। তাদের কাছ থেকে 2টো বই, একটা মাথার খুলি এবং একটি পাত্রে 3টি অনামিকা আঙুল পাওয়া যায়। 2টো আঙুল ডান হাতের এবং একটা বাঁ হাতের। পুলিশ সবকিছু সংগ্রহ করে তাদের আটকের পর ফিরে এলে ইমাম সাহেবের মাধ্যমে আস্তে আস্তে সব রহস্য উন্মোচিত হতে থাকে। সেই চাচা চাচির কাছ থেকে শোনা ঘটনার প্রতিটি অংশ গায়ে কাঁটা দেওয়ার মতো। মানুষ এতটা জঘন্য হতে পারে তা কল্পনারও বাইরে। চাচাচি ইমাম সাহেব এবং পুলিশের কাছে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেভাবে লেখা শুরু করছি। চাচা, আমি তখন অনেক ছোট, পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়ায় আদরের পরিমাণটা বেশি হলেও কোনো উপহার বা আবদার পূরণের দিক দিয়ে সবার কাছে বড় ভাইয়ের কদর ছিল বেশি। আমাদের 2 ভাইয়ের মধ্যে বড় ভাইকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসতেন। ভাই যা চাইতেন আব্বা তাই দিতেন, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা ছিল না। তাই ছোট থেকে আমার মনে একটা ক্ষোভ জমতে থাকে। বড় ভাইকে এতটা আদর যত্ন করার মূল কারণ হলো নীল পাথরের উত্তরাধিকারী। নীল পাথর হচ্ছে আমাদের পরিবারের রক্ষা কবচ। আমার দাদু একটা সময় জিন পালতেন এবং তাদের অনেকভাবে সাহায্য করতেন বিধায় উপহার স্বরূপ প্রতিটি প্রজন্মের রক্ষী হিসেবে একজন জিন পেয়ে থাকেন। আমার বাবাও পেয়েছিলেন। এদিকে পরিবারের পরবর্তী প্রজন্মের সবার বড় হওয়ায় আমার বড় ভাই ছিল পরবর্তী জিনের মালিক। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি সম্পত্তির কিছু অংশ আমাকে দিয়ে বাকিটা বড় ভাইকে দিয়ে দিলেন। তার ধারণা ছিল যেহেতু তার মৃত্যুর পর বড় ভাই আমার দেখাশোনা করবেন, সেহেতু সম্পত্তির বড় অংশটুকু তার কাছে থাক। কিন্তু ব্যাপারটি আমি একদমই মেনে নিতে পারিনি। আমি অনেকভাবে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছি, কিন্তু সেই নীল পাথরের জিনের কারণে সম্ভব হয়ে ওঠেনি।
এরপর ভাইয়ের বিয়ে হয়, একটা ছেলে সন্তানও হয়। এরপর আমারও বিয়ে হয়। বিয়ের পর আমার স্ত্রীকে দেখতাম সে বিভিন্ন মন্ত্র পড়ে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলত। তাই আমিও তার কাছ থেকে বিষয়গুলো শুনে আগ্রহী হয়ে শিখতে থাকি। একটা সময় আমরা দুজনই কবিরাজি শুরু করে দেই এবং শক্তিশালী মন্ত্র শিখে চর্চা করতে থাকি। এদিকে আমার ভাতিজাও বড় হতে থাকে এবং আবারও সম্পত্তি পাওয়ার আশা শেষ হতে থাকে, কারণ আমার কোনো ছেলে মেয়ে নেই। সম্পত্তি এবং নীল পাথরের ভাগিদার সে একাই। তাই এই ব্যাপারে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করলে সে ভাতিজাকে আমাদের দোকানে নিয়ে আসতে বলে। সেখান থেকে আমরা কবিরাজির মাধ্যমে মানুষকে সুস্থ করে দিতাম। আমিও বড় ভাইয়ের সাথে কথা বলে ভাতিজাকে শহরে পাঠিয়ে দিতে বলি এবং ভালো স্কুলে পড়াবার আশ্বাস দেই। বড় ভাই আমাকে বিশ্বাস করে ভাতিজাকে পাঠিয়ে দিলে আমি রোজ স্কুল শেষে তাকে দোকানে নিয়ে বসাতাম এবং আমাদের কাজগুলো দেখিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। এমনই একদিন আমাদের পরিকল্পনায় আমরা সফল হই। আমার ভাতিজা মন্ত্র পাঠ করে অলৌকিকভাবে মানুষকে সুস্থ করার বিষয়ে অনেকটা আগ্রহী হয়ে যায় এবং আমাদের কাছে কবিরাজি শিখতে চায়। এটাই ছিল আমাদের মোক্ষম সুযোগ। কাজ শেখানোর নাম করে কিছুদিন পর আমরা তাকে নিয়ে 3 দিনের জন্য গোসল করতে মানা করে দেই এবং ঘরের লাইট বন্ধ করে দরজা আটকে বসে থাকতে বলি, আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে মানা করে দেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওর ওপর জিনের আসর করিয়ে ওর নামের সম্পত্তিগুলো অন্যদের নামে লিখিয়ে নেয়া। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও আমাদের তন্ত্রবিদ্যায় কোনো কাজই হচ্ছিল না। এটা দেখে আমরা দুজন বেশ অবাক হয়ে যাই। আমরা বিষয়টি ভেবে কোনো কুল কিনারা করতে পারছিলাম না, কারণ এই নিয়মে চললে জিনের আসর থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে ও কিভাবে বেঁচে গেল? এটা ভাবতে ভাবতেই আমার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা, নীল পাথরটা ওর কাছে নেই তো? কথাটি ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। তাই পরের দিন সকালে ও স্কুলে চলে গেলে আমি আর আমার স্ত্রী পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ওর আলমারির ওপরে একটা বাক্সে নীল পাথরটা খুঁজে পাই। ব্যাস, আর কি চাই? এতদিনে আমাদের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ হতে চলেছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই আমি পাথরটি নিয়ে বেরিয়ে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহের চেষ্টায় আমরা পাথরটির ভেতরে থাকা জিনকে কাবু করতে সক্ষম হই এবং তাকে নিজের বশে এনে কুফরি করতে করতে রক্ষক থেকে ভক্ষকে পরিণত করে দেই। ওকে এমনভাবে কুফরি করা হয়েছিল যে ওর নিজের প্রতি আর ওর নিজের কোনো কন্ট্রোল ছিল না। আমরা ওকে পাথরে আটকে পাথরটি অদৃশ্য করে আবার ভাতিজার পানির বোতলে ঢুকিয়ে দেই। আমাদের মূল পরিকল্পনা ভাতিজাকে এনে সম্পত্তি লিখিয়ে নেয়া এবং পাথরটি চুরি হলেও এতে করে আমাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পাথরটির ওপর কুফরি কালাম করে ওটার মাধ্যমে ভাতিজাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। এতে করে তার মৃত্যুতে আমাদের ওপর কোনো সন্দেহ আসবে না এবং ভাইয়ের সম্পত্তির ভাগটাও একটা সময় আমাদের কাছেই চলে আসবে। যেই ভাবা সেই কাজ। কুফরি করা পানি খেয়ে রাস্তার মাঝে পাথরটি ভাতিজার গলায় আটকে যায় এবং দম বন্ধ হয়ে যায়। এরপরের ঘটনাগুলো আপনারা সবাই জানেন। তবে আমরা এতদিন লুকিয়ে ছিলাম না। আমরা ভাইয়ের বাড়ির আশেপাশে ছিলাম এবং তাদের কুফরি করা পানি খাইয়ে আমাদের কথা ভুলিয়ে রেখেছিলাম, যাতে করে আমাদের ব্যাপারে পুলিশকে জানাতে না পারে। ভাতিজা মারা যাবার দিন রাতে হসপিটালে আমি শুধু অ্যাম্বুলেন্স চালক আর ডাক্তারকে দেখেছিলাম। সেই মুহূর্তে আমার উদ্দেশ্য ছিল নীল পাথর খুঁজে পাওয়া, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি কোনো খোঁজ পাইনি। তাই ডাক্তারের রুমালটা আমি চুরি করে নেই এবং সেটার মাধ্যমে সেই রাতেই আমি তাকে কালো জাদু করি। আর অ্যাম্বুলেন্সের চালককে কালো জাদু করার জন্য আমি জিনকে আমার স্ত্রীর সাথে পাঠিয়ে দেই রাস্তায় গাড়ি থামিয়ে কোনো কিছু সংগ্রহ করার জন্য। সেই রাতে অ্যাম্বুলেন্সের চালক যে দুজনকে দেখেছিল তাদের মধ্যে নীল শাড়ি পরা মহিলাটি ছিল আমার স্ত্রী, আর পুরুষ বেশে ছিল একজন জিন, যেটা তাকে দ্রুত সময় রাস্তা পার করতে সাহায্য করছিল। ওই দিনই আমার স্ত্রী কোনো এক বইয়ে পড়েছিল, যদি একই পরিবারের সকলের মৃত্যুর পর ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাতের অনামিকা আঙুল কেটে নিয়ে আসা হয় তাহলে ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। তাই ওই রাতে আমার স্ত্রী অ্যাম্বুলেন্সের পেছনের থেকে চালকের শার্টের একটা অংশ, ভাতিজার ডান হাতের অনামিকার আঙুল আর ডান পায়ের রক্ত নিয়ে আসে। এরপর আমরা একে একে ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করি। কালো জাদুর মূল উদ্দেশ্য ছিল যখন কারো সাথে কথা বলবো তখন তাদের মাধ্যমে আমরা সেই ব্যক্তির সব তথ্য সংগ্রহ করতে পারবো। এটাকে আমরা নীল পাথর খোঁজার একটি মাধ্যম বানিয়ে ফেলেছিলাম। এভাবে অনেক চেষ্টা করে প্রায় 2 সপ্তাহ পর অ্যাম্বুলেন্স চালক মেডিকেলে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে। তখন ডোমের সাথে তাদের দেখা হয় এবং সেই সময় আমি জানতে পারি ডোম নীল পাথরটি চুরি করেছে।
তাই ওই দিনের পর ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালকের ওপর থেকে কালো জাদুর প্রভাবটি কাটিয়ে ডোমের ওপর জাদু করা হয় পাথরটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। ভাতিজার মৃত্যুর পর জাদুর প্রভাব কেটে যাওয়ায় নীল পাথরে থাকা জিনটি নিজের ক্ষমতা ফিরে পায়, কিন্তু তার পক্ষে একা চলাচল করা অসম্ভব ছিল। তাই আমি যখনই ডোমের স্বপ্নে গিয়ে পাথর ফিরিয়ে দেওয়ার কথা বলতাম, তখন পাথরের ওই জিনটি অন্য রূপ ধরে তার কাছে গিয়ে পাথর ফিরিয়ে দিতে মানা করত। স্বপ্নে বারবার পাথরের কথা উল্লেখ করা হতো ঠিকই, কিন্তু ঘুম ভাঙার পর নীল পাথরের জিনের প্রভাবে স্বপ্নের সব কথা মনে থাকলেও পাথরের কথাটা মনে থাকতো না। আমরা তাকে অনেকভাবে ভয় দেখিয়ে তার স্ত্রী মেয়েকে মেরে এবং তাকে নানা রকমের হুমকি দিয়েও পাথরটি নিতে চেয়েছিলাম, কিন্তু সফল করতে পারিনি। এভাবে আমরা যখন সফল হতে পারছিলাম না, তখন শক্তি বৃদ্ধির জন্য আমরা আমার ভাবিকে মারার সিদ্ধান্ত নেই। আমার ভাইকে মেরেছিলাম অনেক আগেই। পাথরের খোঁজ করতে অনামিকা আঙুলের প্রয়োজন অনুভব করায় আমার বড় ভাইকে আগেই সরিয়ে দিয়েছি। এবার পাথরটা নিজের কাছে আনার জন্য শেষ ব্যক্তি ছিল ভাবি। তাই একদিন সুযোগ বুঝে আমাদের পোষা জিনের মাধ্যমে ভাবিকেও সরিয়ে দেই এবং বাঁ হাতের অনামিকা আঙুলটি কেটে নিই। আমরা প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থাকতাম যেন কেউ আমাদের সন্দেহ না করে, আর আঙুল নেয়ার পর এমনভাবে প্রলেপ লাগিয়ে দেয়া হতো সেটা খালি চোখে দেখলে কেউ ধরতে পারবে না। এভাবে আমরা আমাদের স্বার্থ হাসিলের একদম শেষ পর্যায়ে চলে এসেছিলাম এবং সেই বাড়িতেই থাকতে শুরু করেছিলাম। তবে এই বাড়িতে থাকার ব্যাপারটি কেউ জানতো না। এত চেষ্টার পরেও শেষ মুহূর্তে নীল পাথর থেকে জিন মুক্ত হয়ে যাওয়ার কারণে সব গোলমাল হয়ে যায়। পাথরটি খুঁজে পেতে শেষবারের মতো চেষ্টা করতে বসেছিলাম ঠিকই, কিন্তু ধর্মের কাছে আমরা হার মেনে যাই। এটা ছিল সেই ছেলেটির চাচা চাচির দেয়া বয়ান এবং ঘটনার চতুর্থ এবং শেষ অংশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 2 দিনের মাথায় জেলের ভেতর তাদের দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখা যায় তাদের দুজনেরই মাথা বাদে শরীরের প্রত্যেকটি অঙ্গ মুচড়িয়ে উল্টো করে রাখা। এই অলৌকিক ব্যাপারটা এবং একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যুর খবরটা প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে তাদের দুজনের মৃত্যু পুলিশকে নাড়া দিয়ে দেয়। কারণ জেলে থাকা অবস্থায় দুজনের আকস্মিক মৃত্যুর দায়ভার তাদের ওপরেই বর্তায়। তাই নিজেদের সেফটির জন্য তারা এটিকে সুইসাইড বলে চালিয়ে দেয়। ঘটনাটি মূলত এইটুকুই ছিল। এটা আমার কাছে আজও অবিশ্বাস্য বলে মনে হলেও ধর্মের বিশ্বাসে অসম্ভব কিছুই নেই। আমি উৎপল ভাইয়ের কাছ থেকে ঘটনা শোনার পর সেই হুজুরের সাথে দেখা করেছি এবং অ্যাম্বুলেন্স চালকের সাথেও ফোনে কথা বলেছি, তাই একটু হলেও ভরসা করতে পারি। আর হ্যাঁ, আপনাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। নীল পাথর থেকে জিন মুক্তির পর সেই জিন উপহার হিসেবে হুজুরকে পাথরটা দিয়ে গিয়েছে। হুজুরের কাছে এখনো সেই পাথরটি আছে। আমি যখন হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে পাথরটি দেখিয়েছিলেন, আর আমার কাছে এই মুহূর্তে নীল পাথরের একটি ছবিও আছে। ছবিটি দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালোইন স্পেশাল এপিসোডের জন্য সিফাত ভাইয়ের এত সুন্দর একটা প্ল্যানের পর আমি যখন ঘটনাটি তাদের শোনাই তখন তারা অনেক আগ্রহ নিয়ে ঘটনাটি লেখার জন্য রাজি হয়েছিলেন। তাই আমি আবারও তানভীর তুষার, সাবিত আলম আর সিফাত ভাইকে মন থেকে শুকরিয়া জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। সবাইকে আবারও হ্যালোইনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই চমৎকার একটি ঘটনা উপস্থাপন করেছেন এবং এই ঘটনাটি আপনারা 4 জন মিলে মোটমাট লিখেছেন এবং চমৎকার বর্ণনা, চমৎকার উপস্থাপন শৈলী এবং সবকিছু মিলিয়ে এই ঘটনাটি সত্যিই আমার কাছেও খুবই ভালো লেগেছে। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও পছন্দ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। পেশাগত দিক থেকে জীবনে ভয়ের কোনো ব্যাপার বা খুব খারাপ অভিজ্ঞতা হলেও সেই পেশা থেকে কি নিজেকে বিরত রাখা যায়, নাকি সারা জীবন ধরে অজানা ভয় নিয়েই চালিয়ে যেতে হয় সেই পেশাগত জীবন? ঠিক এমন একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন আমার প্রিয় একজন লিসেনার সৌমিক দাস। তার বাসা নড়াইল জেলার বড়দিয়ায়। এর আগেও তার পাঠানো একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম ভূত.com এ। অনেক কষ্ট করে ঘটনাটি সংগ্রহ করেছেন তিনি, এজন্য তাকে ধন্যবাদ। আমি তানভীর তুষার সেই ঘটনাটি নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। বর্তমানে আমি ভূত.com এর একজন মডারেটর এবং স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি।
সরাসরি ঘটনায় যাওয়া যাক। সাল 2012। প্রত্যন্ত এক গ্রামের ছেলে সোহাগ। ছোট থেকে অভাবের সংসারে তার বেড়ে ওঠা। ছোটবেলার শখ করে মাছ ধরার সেই আমেজটাকেই সে বড় হয়ে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছে। তার বাড়ির পাশে গড়াই নদীর শাখা। সে সময় নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। তার দিন বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। প্রতিদিন মাঝরাতে নৌকা নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরতে, আর ভোরে আজানের সাথে সাথেই ফিরে আসতো গ্রামের হাটে। প্রতিদিন এটাই তার জীবনের রুটিন। সেই সময়ে তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে নদীর বাঁকে একটা শ্মশান ছিল। সেই শ্মশানের সাথে লাগোয়া একটা ছোট মন্দিরের মতো ঘর, তার পাশে একটা মাঠ, আর এর কোণে কিছু গাছ। এরপর থেকে শুধু ফসলি জমি, কোনো জনবসতি নেই তার প্রায় 2 কিলোমিটারের মাঝে। দিনের বেলা জমিতে লোকজন কাজ করলেও রাতে এদিকে মানুষের খুব একটা যাতায়াত নেই। এমনকি রাতে মাছ ধরার জন্য কেউ এদিকটায় আসে না। শীতের শুরু, এ সময়ে নদীর পানি অনেকটাই কমে যায়, ফলে মাছও কমে আসে পানির সাথে পাল্লা দিয়ে। এই সময়টাতে সোহাগের এই পেশা নিয়ে বেশ ভালো ঝামেলা পোহাতে হয়। নদীতে মাছ নেই, তার 3 বেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। শ্মশানের ওদিকটায় নদীর গভীরতা অনেক, সাধারণত ওখানকার পানি শুকায় না, তাই নদীর মাছ সেই খাঁড়ির মতো জায়গায় নেমে যায় এই সময়ে। কিন্তু সমস্যা হলো দিনের বেলায় সব মাছ নদীর একদম গভীরে চলে যায়, তাই সেখানেও দিনে খুব একটা মাছ পাওয়া যায় না। কিন্তু রাতে মাছ খাবারের খোঁজে অগভীর পানিতে চলে আসে, ফলে অল্প সহজেই স্বল্প সময়ে অনেক মাছ ধরা যায়। সেবার নদীতে প্রায় 3 দিন ধরে তেমন কোনো মাছ পাচ্ছিল না সোহাগ। তাই সে চিন্তা করলো অনেক হয়েছে, এবার রাতে শ্মশানের পাশের খাড়িতে মাছ ধরতে যাবে। আর সে তার আশেপাশের কয়েকজনকে জানালো মাছ ধরতে যাবার কথা। কিন্তু সবাই শোনার সাথে সাথে এক বাক্যে না করে দিল, আর তারা সোহাগকেও নিষেধ করে দিল রাতে যেন ওদিকটায় মাছ ধরতে না যায়। কিন্তু তার আর্থিক অবস্থা আরো শোচনীয় হলে সে সিদ্ধান্ত নেয় যা হোক রাতে ওখানে মাছ ধরতে যাবেই। তার গ্রাম থেকে অনেকটা দূর হওয়ায় বেশ আগেই নৌকা নিয়ে বের হতে হবে তাকে, আর প্রায় 2 কিলোমিটার নৌকা চালিয়ে যেতে হবে তাকে। তাই বিকেল থেকেই সকল সরঞ্জাম ঠিক করে প্রস্তুতি নেয় সে। নৌকার মাঝে একটা লাঠি বেঁধে তাতে একটা হারিকেন বেঁধে ঝুলিয়ে নিল সে। 2টা মশাল বানিয়ে নিল নৌকায়। এরপরে মাছ ধরার জন্য মুঠো জাল আর অনেক ফলাযুক্ত একটা ক্যাটা নিল সে। রাতের খাওয়া শেষ করে আনুমানিক রাত 10টার দিকে নৌকা দিয়ে রওনা দিল সে। গ্রামের সীমানা থেকে বের হতেই ঠান্ডা যেন আরো বেড়ে গেল। নদীর 2 পাশে ছোট বড় গাছের সারি, তারপরেই ফসলের মাঠ। আধখানা চাঁদের আলোয় নদীর পানি যেন ঝলমলে হয়ে আছে। লাঠির সাথে ঝোলানো হারিকেনে পিটপিট করে আলো জ্বলছে, আর নৌকা নিয়ে এগিয়ে চলেছে সোহাগ। নদীর পানি এসে নৌকার সাথে ধাক্কায় যে শব্দ তৈরি হয়েছে, তাছাড়া আশেপাশে আর কোনো শব্দ কানে আসছে না সোহাগের। এভাবে প্রায় ঘন্টা 1.5 নৌকা চালানোর পরে সোহাগ চাঁদের আলোয় দূরে থেকে আবছা দেখতে পেল শ্মশানটাকে। দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। চাঁদের আলোয় শ্মশানটাকে যেন জীবন্ত মনে হচ্ছে তার। সে মুঠো জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিল। আসলেই রাতের বেলা যে এখানে এত মাছ ধরা পড়ে তা প্রথমবার জাল তোলার পরেই বুঝতে পারল সোহাগ। সে প্রচুর মাছ ধরতে লাগলো আর শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলো। শ্মশানটি কিছুটা কাছে যেতেই সে দেখল একটা জায়গা থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে আকাশের দিকে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কয়লা গঙ্গার। দেখে মনে হচ্ছে সদ্য একটা লাশ পোড়ানো হয়েছে এখানে। কিন্তু শ্মশান আর মাঠ একদম জনমানব শূন্য। সে আশেপাশে আর কোনো প্রাণীর অস্তিত্ব যেন নেই। এটা মনে হতেই তার বেশ অস্বস্তি শুরু হলো। কিন্তু এতদিন পরে এত মাছ পাওয়ার আনন্দে সে এই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার মাছ ধরায় মনোযোগ দিল। সে শ্মশানের অপর পাশে নদীর পাড় ঘেঁষে মাছ ধরতে লাগলো। নদীর এ পাশটায় বিশাল বড় ভুট্টা ক্ষেত। গাছগুলোতে বেশ বড় বড় ভুট্টার মোচা এসেছে। দেখেই লোভ ধরে গেল সোহাগের। সে ভাবল এই রাতে কেউ তো নেই, যাই কিছু ভুট্টার মোচা তুলে
নৌকায় নিয়ে আসে। সে বাড়ি থেকে আনা মশাল দুইটার একটা জ্বালিয়ে নিল, নৌকা পাড়ে একটা ছোট গাছের সাথে বেঁধে ভুট্টা খেতে নেমে পড়ল। ভুট্টা ক্ষেতের ভেতরের দিকের গাছগুলোতে অনেক বড় বড় ভুট্টা ধরেছে। সে মশাল হাতে একটা জমির আইল ধরে একটু ভেতরের দিকে চলে গেল। সে বড় দেখে ভুট্টা ছিঁড়তে লাগলো আর ভেতরের দিকে যেতে লাগলো। আকাশের চাঁদ তখন হেলে পড়েছে অনেকটাই, বাতাসের দোল খেলে যাচ্ছে ভুট্টার গাছে। সেই বাতাসে ভুট্টার গাছের পাতা একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে শনশন শব্দ তৈরি করছে। এই শব্দের কোনো পরিবর্তন নেই, একটানা চলছে। এরই মাঝে তার কানে একটা আলাদা শব্দ ভেসে আসলো। খুব মনোযোগ দিয়ে চেষ্টা করেও শব্দটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাতার শব্দের থেকে যে আলাদা তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। হঠাৎ তার কানে একটু জোরালো ভাবে সেই শব্দটা কয়েক মুহূর্তের জন্য ভেসে আসলো। সে স্পষ্ট শুনতে পেল একটা ছোট বাচ্চার কান্নার শব্দ। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। এত রাতে এই ভুট্টা ক্ষেতের মাঝে এমন ছোট বাচ্চার কান্নার শব্দ কেন? একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তার মনে। আর এর মাঝেই কান্নাটা আরো একবার শুনতে পেল সে। এবার মনে হচ্ছে শব্দের উৎসটা তার কাছেই। কৌতূহল হয়ে সে শব্দের উৎস খুঁজতে শুরু করে দিল। ওদিকে হাতের মশালের আলো প্রায় নিভু নিভু। এর একটু পরেই একটানা কেঁদে চলেছে সেই ছোট বাচ্চা। তার কান্নার শব্দে যেন ভারী হয়ে উঠেছে চারপাশ। সেই কান্নার শব্দের মোহে পড়ে সোহাগের তখন মাতাল অবস্থা। নিজের ওপরে তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে কি করছে, কোথায় যাচ্ছে, সব যেন তার বোঝার বাইরে। তার মনে হতে লাগলো সে কি এই কান্নার মায়ায় জড়িয়ে যাচ্ছে। তার একটাই তখন উদ্দেশ্য, বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে সে ভুট্টার ক্ষেতের মাঝে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। মশালের হালকা আলোয় সে দেখতে পেল সেই ফাঁকা জায়গায় একটা ফুটফুটে ছোট শিশু একভাবে কেঁদেই চলেছে। ঠিক সেই এক পলক দেখার পরে মশাল আর বাতাসের বেগের সাথে পাল্লা দিতে পারল না। ধপ করে নিভে গেল তার সকল উজ্জ্বলতা নিয়ে। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে রইল সোহাগ। চাঁদের আলোয় তার চোখ সয়ে আসলে সে দেখল প্রায় 7 থেকে 10 মাস বয়সী একটা বাচ্চা ছোট একটা সাদা কাপড়ে মোড়ানো পড়ে আছে জমিতে। বাচ্চাটার পা দুটো বের করা আর মুখটা বের করা। এই ফুটফুটে বাচ্চাটা তখনও কেঁদে চলেছে। সোহাগ দৌড়ে গেল বাচ্চাটার দিকে। কি যেন এক মায়ায় পড়ে গেল সে। বাচ্চাটাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। কোলে নেয়ার সাথে সাথেই সেই বাচ্চাটার কান্না থেমে গেল। এমন একটা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে রইল সোহাগের মুখের দিকে। সোহাগের মায়ের সাথে রাগও হতে লাগলো। এই শীতের রাতে কে এত সুন্দর বাচ্চাটাকে এখানে এইভাবে রেখে গেছে? এই কথা ভাবতে ভাবতে সে বাচ্চাটাকে নিয়ে নৌকার দিকে হাঁটা দিল। ভাবলো যার বাচ্চাই হোক সে বাড়ি নিয়ে যাবে আর সকালে খোঁজ করে বাচ্চার বাবা মার কাছে পৌঁছে দেবে। কিন্তু সে যতই নৌকার দিকে হাঁটছে ততই বাচ্চাটার মুখের হাসি উজ্জ্বল হয়ে উঠছে। সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো, সে বাচ্চাটাকে নিয়ে যতই নৌকার দিকে আসে বাচ্চার পা দুটো যেন ততই লম্বা হতে থাকে। সে প্রথমে এটাকে মনের ভুল মনে করলো, কিন্তু আরো কিছুটা এগোনোর পরে সে দেখলো পা দুটো যেন তার কোল বেয়ে ঝুলে পড়ছে অনেকটা। আরো অবাক ব্যাপার হচ্ছে, বাচ্চার পা দুটো শুধুই মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাকি সব কিছু স্বাভাবিক। সে পা দুটো ভালোভাবে কোলের মাঝে নিয়ে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তারপরেও মনে হচ্ছে তার কোলের মাঝ থেকে পা বের হয়ে যাচ্ছে। সে বাচ্চাটাকে কোলে নিয়ে জোরে হাঁটা দিল নৌকার দিকে। চাঁদের আলোতে নৌকাটাকে আবছা দেখা যাচ্ছে ভুট্টা গাছের ফাঁক দিয়ে। নৌকার কাছে চলে আসার পর সে বাচ্চাটাকে কোলে নিয়ে আর হাঁটতে পারছে না। মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন তাকে অদৃশ্য কিছু দিয়ে আটকে ধরেছে। সে পেছনে তাকাতেই যা দেখলো, তারপরে আর তার কোনো কিছু চিন্তা করার শক্তি ছিল না। বাচ্চাটার পা লম্বা হয়ে তার কোল থেকে এতটা ঝুলে পড়েছে যে মাটির সাথে লেগে আছে সেই পা। আর তাই মনে হচ্ছে কেউ টেনে ধরেছে তাকে পেছন থেকে। কিন্তু কোলের মাঝে বাচ্চাটা তখনও স্বাভাবিক, ছোট মায়াবী মুখটা হাসি হাসি
তাকিয়ে আছে তার দিকে। সে বাচ্চাটাকে যত শক্তি দিয়ে সম্ভব ছুঁড়ে ফেলে দিয়ে নৌকার দিকে দৌড় দিল। নৌকা বাঁধার দড়িটা একটারে খুলে ফেলে লাফ দিয়ে নৌকায় উঠল। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটা বাইতে শুরু করলো। পাড়ের থেকে যতটা সম্ভব মাঝ নদীতে চলে আসতে লাগলো সে। তার মনে হলো যদি আজ সে থেমে যায় তাহলে আর জীবনে নৌকা বাইতে পারবে না। সামনে শ্মশান থেকে তখনও ধোঁয়া উঠছে। সে পাড় থেকে সরে এসেছে অনেকটাই। ঠিক তখনই পেছন থেকে একটা গড়গড় শব্দ তার কান ঝালাপালা করে দিল। সে ভয়ে ভয়ে পেছনের দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, কিন্তু এখন মনে হচ্ছে তার বয়স 2 বছরের বাচ্চার মতো হবে। আর তখন বাচ্চাটাকে স্বাভাবিক বাচ্চাদের মতোই দেখাচ্ছিল। একটা রাগান্বিত মুখ নিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। সেই মুখ থেকে গড়গড় শব্দ ভেসে আসছে। তার চোখের সামনেই চাঁদের আলোতে সেই বাচ্চাটার অবয়ব পরিবর্তিত হতে থাকলো। সোহাগ দেখলো বাচ্চাটার চোখ আগুনের মতন বর্ণ ধারণ করতে শুরু করে দিয়েছে, আর বাচ্চার মুখ আস্তে আস্তে লম্বা হতে শুরু করে দিয়েছে এবং তার শেয়ালের মুখের মতো আকৃতি নিয়ে সে আরো জোরে নৌকা চালানো শুরু করে দিল। আস্তে আস্তে অনেক দূরে চলে আসলো সে। যতক্ষণ চাঁদের আলোতে সে বাচ্চাটাকে দেখা গেল, সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এর কিছু সময় পরে অন্ধকারে মিলিয়ে গেল বাচ্চাটা। সোহাগ যেন এক নতুন জীবন ফিরে পেল। সে গ্রামের দিকে নৌকা নিয়ে আসা শুরু করলো। অনেকটা পথ আসার পরে সে আবার খেয়াল করলো নৌকার পাশে একটা বড় মাছ ভেসে উঠছে বারবার। সে চিন্তা করলো এখন তো আর কিছু নেই, তাই মাছটা ধরার চেষ্টা করি। এই জন্য সে নৌকাটা আস্তে আস্তে আবার পাড়ের কাছে নিল। হারিকেনের পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিল। মাছটা যখন পাড়ের দিকে চলে গেছে, মাছটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু মাছ যে ওপরের দিকে ভেসে আর নিচে নামলে পানিতে যেমন ঢেউ হয় তেমন হতে লাগলো। তারপর সে নৌকা থেকে হাতে ক্যাঁটা তুলে নিল। নৌকা থেকেই সে পানির ঢেউ লক্ষ্য করে ক্যাঁটাটা ছুড়ে দিল। ক্যাঁটাটার সাথে মাথায় যে ছোট দড়ি তার হাতে ছিল, সেটাতে খুব জোরে টান অনুভব করলো। পানির দিকে তাকিয়ে দেখলো সেই জায়গার পানি লাল হয়ে যাচ্ছে রক্তে। সে ভয় পেয়ে গেল। এমন ভাবে তো মাছের থেকে রক্ত বের হয় না। সে ক্যাঁটাটা উপরের দিকে তুলতেই দেখলো তার বাড়ির পাশের যুবক বয়সের এক ছেলে ভেসে উঠেছে। আর সোহাগের পরে লক্ষ্য করলো তার ছেঁড়া ক্যাঁটাটা সেই ছেলের ডান হাতে কাঁধের একটু নিচে বিঁধেছে, আর সেখান থেকেই অনবরত রক্ত বের হচ্ছে। সে এটা দেখে ভয়ে ক্যাঁটাটা ছেড়ে পিছিয়ে গেল কয়েক পা। ছেলেটা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সোহাগ ভাই, আমাকে নৌকায় তোলেন। সোহাগ তার কথা শুনে তার দিকে এগিয়ে গিয়ে ছেলেটাকে টেনে নৌকায় তুলল। তারপর সোহাগ ছেলেটাকে বলল, তুই এখানে এসেছিস এত রাতে? আর এত রাতে পানিতে এভাবে নেমে কি করছিলি? ছেলেটা বলল, আমি ডুব দিয়ে মাছ ধরছিলাম, আর তুমি এসে ক্যাঁটাটা বিঁধিয়ে দিলে। তারপরে সোহাগ আস্তে করে ক্যাঁটাটা বের করলো ছেলেটার হাত থেকে, আর নিজের ঘাড়ের গামছা দিয়ে শক্ত করে বেঁধে দিল ছেলেটার হাতের ক্ষতস্থানটা। কিন্তু তখনও ছেলেটার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সোহাগ ছেলেটাকে বলল, চল তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, আর তোর হাত ব্যান্ডেজ করতে হবে। ছেলেটা শুধু বলল, চলেন। এরপরে ছেলেটা নৌকার মাথায় গিয়ে সামনের দিকে হয়ে বসে পড়ল, আর সোহাগ নৌকার অপর মাথায় যেয়ে বৈঠা হাতে নৌকা চালানো শুরু করে দিল গ্রামের পথে। চাঁদের আলো যেন তখন আরো কিছুটা ম্লান হয়ে গেছে। চারিদিকে বাতাসের আর পানির শব্দ। রাতের নীরবতা জেগে বসেছে তাদের দুজনকে। হ্যারিকেনের আলোয় সামনের ছেলেটাকে দীপ্তমান দেখাচ্ছে। একটু পর পর ঠান্ডা বাতাস বয়ে আসছে যেন কোথা থেকে, আর সেই বাতাসে হ্যারিকেনের গ্লাসের ভেতর দিয়েও আলোটাকে যেন নাচিয়ে দিচ্ছে বারবার। আলোটা যেন নিভু নিভু হতে হতে আবার জ্বলে ওঠে, আর সেই আলোর শিখায় এই জনমানবহীন এলাকায় তারা দুজনেই যেন শুধু আলোকিত হয়ে আছে। এই সময় এসে সোহাগের খুব শান্তি লাগছিল। এতগুলো অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরে এমন প্রশান্তিটার দরকার ছিল তার। সে ভাবতে লাগলো একটা পরিচিত ছেলে এখন আছে তার সাথে। এটা মনে হতেই তার মাঝে আবার একটা চিন্তা ঢুকে গেল। তার মাথায় প্রশ্ন চলে আসলো, সে যখন মাছটাকে ক্যাঁটা দিয়ে মারলো তখন তো কোনো লোককে এসে দেখতে পায়নি আশেপাশে, আর ছেলেটা এই শীতের রাতে এভাবে পানিতে নেমে গ্রাম থেকে এত দূরে এসে
মাছই বা ধরতে যাবে কেন? আর তাকে তো এখানে মাছ ধরতে আসার আগে আমি বলেছিলাম আমার সাথে আসতে, তখন আসলো না, বরং আমাকে আরো নিষেধ করে দিল আসতে। আর এখন সে এখানে মাছ ধরতে এসেছে একা একা, আর তার সাথে মাছ ধরার কোনো কিছু দেখলাম না। সোহাগ আরো খেয়াল করলো এতটা পথ, প্রায় 10 মিনিট সে নৌকা চালিয়ে আসলো, আর ছেলেটা একবারের জন্য তার সাথে কথা বলল না। তাহলে তাহলে কি সেও অন্য জগতের কেউ? সোহাগ আর ভাবতে পারছে না কিছু। তার মনে হচ্ছে সে আবার নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এলোমেলো সব চিন্তা যেন তাকে পাগল করে তুলছে। সে সাথে সাথে ছেলেটার দিকে তাকিয়ে ডাক দিতে যাবে, এমন সময় হ্যারিকেনের আলোয় দেখলো ছেলেটা নৌকার মাথায় নেই। সাথে সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে। কিন্তু তার অবাক হওয়া যেন এখনো বাকি। সে দেখলো সে এতক্ষণ ধরে নৌকা চালিয়ে আবার সেই শ্মশানের কাছেই ফিরে এসেছে। আর সাথে সাথে একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসলো তার কানে। নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখলো সেই বাচ্চাটা পাড়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। সোহাগ বৈঠা মাটিতে ঠেকিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারল না সেই নৌকাটাকে। যেন পানি আঠার মতো নৌকাটাকে আটকে দিয়েছে। চাঁদের আলোয় তখন স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটাকে। তার দিকে তাকিয়ে হেসেই চলেছে। সে ভয়ে শীতের রাতেও ঘামছে। কি করবে, কোথায় যাবে, কিছু বুঝতে পারছে না। এদিকে বাচ্চারা তখন আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছে পাড় থেকে, আর সোহাগ তখনও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নৌকা চালাতে, কিন্তু তখনও নৌকা একদম চলছে না। তার চোখের সামনেই বাচ্চাটা পানিতে নামলো, তারপরে মাছের মতো করে মাথা ভাসিয়ে পানিতে সাঁতার দিয়ে এসে সে নৌকাটাকে ধরে ফেললো। বাচ্চাটার মুখে তখন আর সেই হাসিটা নেই। সেই হাসি মাখা মুখে এখন শুধু রাগ। বাচ্চাটা নৌকায় উঠতে যাবে, এমন সময় সোহাগ পানিতে লাফ দিয়ে শ্মশানের দিকে সাঁতার দিল। শ্মশানের পাড়ে সে উঠে সেই ফাঁকা মাঠটার মাঝে দৌড়াতে শুরু করলো। ছোট গাছ, ধানের জমি সব পার হয়ে একভাবে দৌড়াচ্ছে সে। পেছনে তাকিয়ে আর দেখার মতো সাহস নেই তার। এভাবে কত সময় কোন দিকে দৌড়াচ্ছে তার খেয়াল নেই। কিছু সময় পর সে একটা রাস্তায় এসে পৌঁছালো। সে মাটির রাস্তা ধরে লোকালয়ের আশায় দৌড়াচ্ছে। চাঁদের আলো রাস্তার গাছের সারির ফাঁক দিয়ে অল্প অল্প করে রাস্তার ওপর এসে পড়ছে। আলো আধারির একটা পরিবেশ, চারদিকে ভেজা গায়ে তার শরীর ঠান্ডায় কাঁপছে। চারদিকে ঝিঝি পোকার ডাক। তার মনে হচ্ছে তার চোখ যেন এখন বন্ধ হয়ে যাবে। সে আবছা দেখলো একটু দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে আলোর ছটা দেখা যাচ্ছে। সে চিৎকার দিয়ে রাস্তার সেই লোকগুলোকে ডাক দিল, দয়া করে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সে খোলা খোলা চোখে দেখলো সেই আলোটা এগিয়ে আসছে তার দিকে। তার মনে হচ্ছে সে মারা যাবে। এটাই তার জীবনের শেষ রাত। সে হয়তো আর কোনোদিন দিনের আলো দেখতে পারবে না। দিনের আলোর জন্য যেন তার মন আকুল হয়ে উঠেছে। এরপরে আর কিছু মনে নেই। একটা প্রচন্ড বাতাসে সে জেগে উঠল। শরীরে প্রচুর ব্যথা তার। তার পাশে থাকা লোকগুলোর কথা শুনতে পাচ্ছে সে, কিন্তু তারা ঠিক কি বলছে তা বোঝা যাচ্ছে না। সে খেয়াল করলো সে এক মাঠে ঘাসের ওপরে শুয়ে আছে, আর লোকগুলো তার থেকে একটু দূরে একটা চিতা সাজাচ্ছে। চিতাটা অর্ধেক সাজানো হয়ে গেছে তখন। লোকগুলো হাসাহাসি করে কি যেন বলছে আর চিতা সাজাচ্ছে। সে ওঠার চেষ্টা করতেই দেখলো তার থেকে একটু দূরে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে লাশ। মাথা ঘুরিয়ে চারিদিকে খেয়াল করে দেখলো সে শুয়ে আছে সেই শ্মশানের মাঠের কোনো এক কোণে, আর শ্মশানে চিতা সাজানো হচ্ছে। দুজন লোক এসে তার পাশে লাশটাকে তুলে নিয়ে গেল। তারপরে চিতার উপরে লাশটা রেখে দিল। এরপরে লাশের উপরে আরো কিছু কাঠ দেওয়ার জন্য অপর দুজন লোক কাঠ নিয়ে চিতার পাশে দাঁড়িয়ে আছে। সোহাগ নির্বিকার চিত্তে সব দেখছে, কিন্তু তার চূড়ান্ত ভয়টা এখনো বাকি আছে। এটা সে বুঝতে পারে যখন লোকগুলো লাশের ওপর থাকা সাদা কাপড়টা টান দিয়ে ফেলে দেয়। সে দেখতে পায় চিতার উপরে রাখা সেই লাশটা আর কারো নয়, এটা তার নিজের লাশ। এবার সে ভয়ে একটা আত্মচিৎকার দিয়ে ওঠে আর দিক বিদিক দৌড়াতে শুরু করে দেয়। পেছন থেকে ভেসে আসছে অনেক হাসির শব্দ, কিন্তু তার পেছনে তাকিয়ে দেখার সাহস নেই। একটু সামনে যেতে সে দেখতে পায় তার নৌকা পাড়ে আটকানো। সে এক লাফে নৌকায় উঠে পড়ে। শরীরের সমস্ত শক্তি দিয়ে গ্রামের দিকে নৌকা চালাতে শুরু করে দেয়। ঠিক কতক্ষণ গ্রামের দিকে নৌকা চালিয়েছে সে মনে নেই তার।
তার শুধু একটাই চিন্তা, আজ বাঁচতে হবে। চাঁদটা আকাশে তখন আর দেখা যাচ্ছে না। একটা ঘন অন্ধকার ঘিরে ধরেছে তাকে। কোন দিকে নৌকা চালাচ্ছে তা সে নিজেও জানে না। হঠাৎ সামনে একটা আলোর বিন্দু দেখতে পায় সে। সোহাগে চেঁচিয়ে ডাকে সামনে। সে দেখতে পায় আরো কয়েকটি নৌকা এগিয়ে আসছে তার দিকে, আর সবাই তার চেনা গ্রামের লোক, একসাথে মাছ ধরে। তাকে সবাই যখন নৌকায় পায় তখন সোহাগের শরীর ভেজা, গায়ে কাঁপুনি ধরে গেছে, কথা বলার অবস্থায় সে নেই। এরপর সোহাগের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজের বাড়িতে ঘরে শুয়ে আছে। জানালা দিয়ে দিনের রোদ এসে পড়েছে তার শরীরে। সে চোখ খুলে বলল, আমাকে বাইরে নিয়ে চলো। দুইজন তাকে ধরে বাইরে নিয়ে আসলো। চারিদিকে দিনের আলো দেখে যেন প্রাণ ভরে গেল তার। তারপরে সবাই কি হয়েছিল রাতে তা জানতে চাইলে সে সবকিছু বলল। সব শুনে একজন বৃদ্ধ বলল, এই জায়গায় সেই ছোট বাচ্চাটাকে অনেকেই দেখেছে। তোমার একা সেখানে যাওয়া ঠিক হয়নি। সোহাগের শরীরে তখন কাঁপুনি দিয়ে জ্বর। সোহাগের কদিন পরে পুরোপুরি সুস্থ হয়ে যায়। সে এখনো জীবিত আছে এবং এখনো সেই নদীতে মাছ ধরে। তবে সেই রাতের পর থেকে সোহাগ একা রাতে আর মাছ ধরতে যায় না নদীতে। এই ছিল ঘটনা। পাঠিয়েছেন আমাদের তানভীর তুষার। অসম্ভব শক্তিমান একজন লেখক এবং স্টোরি টেলার বলবো আমি। চমৎকার ভাবে লেখেন। আমি তার লেখা পড়তে খুব পছন্দ করি, বলতে খুব পছন্দ করি এবং আমার সত্যি খুব ভালো লাগে তার লেখা। এবং কি চমৎকার ভাবে তিনি বর্ণনা দিয়েছেন তার ঘটনাটির। থ্যাংক ইউ তানভীর তুষার। আপনাকে সবাই অনেক ভালোবাসে, আপনাকে আমি অনেক ভালোবাসি এবং আপনার ঘটনা আমরা প্রতিনিয়ত চাই। আপনি যত বেশি পারবেন আপনার ঘটনা আমাদেরকে পাঠাবেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ আমার পক্ষ থেকে, এই এত এত লিসনারের পক্ষ থেকে। আপনি আরো ঘটনা নিয়ে আসুন আমাদের কাছে, সেই প্রত্যাশা।